আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা করিম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মুখ নিয়ে টানা তৃতীয়বার আওয়ামী লীগের সরকার গঠন। উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করার প্রতিশ্রুতি মন্ত্রীদের, শেষ কার্যদিবসে নতুনদের সফলতা কামনা বিদায়ীদের। সময়ের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে নতুন মন্ত্রিসভা গঠন, বললেন কাদের। সংবিধান মেনে শপথ হয়নি, অভিযোগ রিজভীর। রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করে পোশাক কারখানা শ্রমিকদের বিক্ষোভ, যানবাহনে ভাঙচুর, আগুন। এবং বিপিএল এর সোমবার খেলা না থাকলেও অনুশীলনে ব্যস্ততা সব দলের, সব ম্যাচে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ইমপ্রেসের চলচ্চিত্র কমলার রকেট নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার খবর। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছে এখন বিস্তারিত আয়োজনগুলোতে। আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভার শপথ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী পরিষদের নতুন সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নীলাদ্রি শেখরের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করল আওয়ামী লীগ। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। টানা তৃতীয় এবং দেশের প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নিলেন শেখ হাসিনা। তিনি একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এরপর রাষ্ট্রপতি ২৪ জন মন্ত্রীকে শপথ পড়ান। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আনিসুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প মন্ত্রণালয়, গোলাম দস্তগীর গাজী, বস্ত্র ও পাট, আ.ক.ম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাধন চন্দ্র মজুমদার, খাদ্যমন্ত্রী, টিপু মুন্সি, বাণিজ্যমন্ত্রী, নুরুজ্জামান আহমেদ, সমাজ কল্যাণ, সম রেজাউল করিম, গৃহায়ন ও গণপূর্ত, মোহাম্মদ শাহাবুদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, বীর বাহাদুর ওশৈ সিং, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ভূমিমন্ত্রী, মোহাম্মদ নুরুল ইসলাম সুজন, রেলপথ, ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি, মোস্তফা জব্বার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং এম.এ মান্নান পরিকল্পনা মন্ত্রী হিসেবে শপথ নেন। প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার শিল্প, ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, মোহাম্মদ জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া, নসরুল হামিদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মোহাম্মদ আশরাফ আলী খান মৎস্য ও প্রাণী সম্পদ, মুন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান, খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন, জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা, শাহরিয়ার আলম পররাষ্ট্র, জুনায়েদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্বপন ভট্টাচার্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, জাহিদ ফারুক পানি সম্পদ, মুরাদ হাসান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ফরাদ হোসেন জনপ্রশাসন, শরীফ আহমেদ সমাজ কল্যাণ, কে.এম. খালিদ সংস্কৃতি, ডাক্তার এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, শেখ মোহাম্মদ আবদুল্লাহকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি শপথ পড়ান। এছাড়াও বেগম হাবিবুন নাহার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, এনামুল হক শামীম পানি সম্পদ এবং মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নির্বাচনী ইশতেহারের যে প্রতিশ্রুতিগুলি, এগুলো অক্ষরে অক্ষরে পালন করা, ইমপ্লিমেন্টেশন প্রসেসে যাওয়া, এটাই আমাদের চ্যালেঞ্জ। এবং এই কাজটি আমরা প্রথমও করব, মাঝখানেও করব, শেষেও করব। এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার পরিচালনা করতে যাচ্ছে বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগ। শুরু হলো নতুন সরকারের পথচলা। নবীন প্রবীণের মিশেলের এই মন্ত্রিসভার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত সময় সরকারের যে উন্নয়নের ধারাবাহিকতা তারও দ্বিগুণ শক্তিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যা মূল্যায়ন করবে আগামী 5 বছর পর এদেশের জনগণ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, বঙ্গভবন, ঢাকা। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এবং রূপকল্প বাস্তবায়নকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। তাদের আশা, মন্ত্রিসভায় নতুন হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সততা এবং যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে তারা দেশকে এগিয়ে নেবেন। মোহাম্মদ মামুনের ক্যামেরায় সঞ্জয় চাকির রিপোর্টটি দেখুন। নতুন মন্ত্রিপরিষদের শপথ শুরু হয় দুপুর 3:30টায়, কিন্তু বেলা 1:30টার পর থেকেই বঙ্গভবনের প্রধান ফটকে ব্যস্ততা বেড়ে যায়। চকচকে ঝকঝকে নতুন গাড়িতে করে একে একে আসতে থাকেন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া আওয়ামী লীগের নেতারা। রোববার মন্ত্রিপরিষদের প্রত্যাশিত ফোনের পর সোমবার বাসায় নতুন গাড়ি পাঠিয়ে বঙ্গভবনে নিয়ে আসা হয় মন্ত্রিসভার নতুন সদস্যদের। যে চ্যালেঞ্জ আমাদের আছে আমাদের সরকারের উপরে, আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করব, সেটা হচ্ছে আমার কর্তব্য। আমি অত্যন্ত আনন্দিত। আমি কি বলবো, আমি মাথা অবনত, আমি দায়িত্ব পালন করব এবং নেত্রী আমাকে বিশ্বাস করেছেন, আমি কড়াই গন্ডায় পরিশোধ করব। চ্যালেঞ্জ হচ্ছে যে জলবায়ুর বিরূপ প্রভাব, যেটার ফলে আমাদের দেশে প্রায় বন্যা, খরা দ্বারা আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই প্রভাব থেকে মুক্ত করার জন্য এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বঙ্গভবনে প্রবেশের আগেই মন্ত্রিসভার নতুন সদস্যরা আশা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের উপর যে দায়িত্ব অর্পণ করবেন তারা তা সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করব এবং আমাদের বর্তমানে অবস্থান খুব ভালো। ডিজিটাল বাংলাদেশের জন্য আমরা গত 10 বছর যাবৎ কাজ করে আসছি, সামনেও ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য কাজ করব। নতুন যেটা আছে সরকারের যেটা ভিশন, সেটাকে বাস্তবায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা, সেখানে আমরা কাজ করব। সেটাকে নিয়ে বিশাল দায়িত্ব, অবশ্যই আমরা সততা এবং নিষ্ঠা নিয়ে আমরা কাজ করব। ভালোভাবে কাজ করে দেশকে আমাদের সামনে দিয়ে এগিয়ে নেওয়া। নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া 31 জনই নতুন। তারা বলেছেন, মন্ত্রী হিসাবে নতুন হলেও দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ও রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেবেন তারা। শপথ গ্রহণের পর বিগত মন্ত্রিসভার সদস্যদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে বেরিয়ে আসেন নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলায় রূপান্তরিত করতে হলে এই মন্ত্রণালয়টিকে আরও যা যা করা প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বাংলাদেশের মানুষের সেবা করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়কে যেভাবে ঢেলে সাজানো দরকার সেভাবে আমরা চেষ্টা করব। আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যদি আমরা নিজ নিজ জায়গা থেকে কাজ করতে পারি, তাহলে অবশ্যই এটা বঙ্গবন্ধু সোনার বাংলা হবে। মন্ত্রিসভার নতুন সদস্যদের পাশাপাশি বাদ যাওয়া 36 জনের বেশিরভাগই যোগ দেন শপথ অনুষ্ঠানে। মন্ত্রিসভায় যে 31 জন স্থান পেয়েছে তাদের বেশিরভাগই পতাকা ছাড়া বঙ্গভবনে প্রবেশ করলেও ফিরেছেন পতাকা সহ নতুন পরিচয়ে, নতুনভাবে। তারা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে যে দায়িত্ব দেবেন সে দায়িত্বই তারা সুচারুভাবে পালন করবেন এবং ইশতেহার অনুযায়ী দেশকে এগিয়ে নেবেন। সঞ্জয় চাকি, চ্যানেল আই, বঙ্গভবন, ঢাকা। সচিবালয়ের শেষ কার্যদিবসে ব্যস্ত সময় পার করেছেন বিদায়ী মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য। সেই সময় নতুন যারা আসছেন তাদের সফলতা কামনা করেন তারা। সদ্য সাবেক অর্থমন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিক আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পূর্ণ তৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছেন তিনি। মুরসালিন বাবলার রিপোর্ট। বাংলাদেশের অন্যতম সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তার। একটানা সরকারে ছিলেন 10 বছর, এর আগেও ছিলেন একাধিকবার। বাজেট দিয়েছেন 12টি। অর্থমন্ত্রী হিসেবে শেষ কার্যদিনও নিজ মন্ত্রণালয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। নেতৃত্ব যেহেতু সেম মানুষের হাতে আছে, তৃতীয়বার
সুতরাং সেটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। একটাই পরিবর্তন হবে, ওই যে রুটিন কামিং টু দি অফিস, এটা হবে না। তো সেটা আমি অভ্যস্ত, আমি তো 27 বছর ছিলাম সেরকম। আরেক বরেণ্য রাজনীতিবিদ সদ্য সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ আওয়ামী লীগের সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের সাথে দক্ষ হাতে চালিয়েছেন মন্ত্রণালয়। শেষ কার্যদিনে সময় কাটিয়েছেন তার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে। আমরা তো ছিলাম, নতুনদেরকে তো জায়গা দিতে হবে। তার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়ে একটা নতুন সুন্দর মন্ত্রিসভা গঠন করেছে এবং আমি মনে করি যারা মন্ত্রিত্ব লাভ করতে যাচ্ছেন সবাই চমৎকার মানুষ, সৎ, আদর্শবান, রাজনীতিতে পরীক্ষিত এবং এটা তাদের প্রাপ্য। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সবার জন্য শিক্ষার সমান সুযোগ সৃষ্টি করাই ছিল তার সময়ের বড় অর্জন। নতুন মন্ত্রীরাও শিক্ষাক্ষেত্রে গুণগত মান বাড়াতে কাজ করবেন বলে আশা করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি ও রাষ্ট্র পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিদায়ী নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বিদায় হলো এটা যে রাজনীতির থেকে যেদিন বিদায় নেব সেদিন হবে চিরবিদায়, কিন্তু রাজনীতি যতক্ষণ করছি ততক্ষণ আমি মনে করি যে আজকে মন্ত্রী আছি, কালকে থাকবো না, আরেকদিন হব এবং জনগণের পাশে থাকবো। নতুন মন্ত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময়ের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে নতুনদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী। তবে তাদের কাজের উপর নির্ভর করবে কে কতদিন মন্ত্রিসভায় থাকবেন। আসলে সকালে সচিবালয়, সড়ক এবং সেতু মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিপরিষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রে বঞ্চিত জেলাগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শরিক দলগুলো থেকে মন্ত্রী না করা হলেও ভবিষ্যতে যে করা হবে না তা এমনটা নয়। শরিকদের সঙ্গে সম্পর্কেও ফাটল ধরবে না বলেও মনে করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নতুন মন্ত্রিসভার অন্যতম চ্যালেঞ্জ হল নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা। এখানে বাদ দেওয়া কথাটা ঠিক না। তারা দীর্ঘদিন ধরে তাদের এক্সপেরিয়েন্স কাজে লাগিয়েছেন এবং তাদের মধ্যে অনেকে দক্ষ মন্ত্রী। এখন তারা দলে মনোনিবেশ করবেন। তার নতুন মন্ত্রিসভায়, নতুন সরকারেও তিনি তার ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপযোগী করে মন্ত্রিসভাটাও তিনি নতুন করে গঠন করেছেন। নতুন মন্ত্রিসভাকে মহা জালিয়াতির নির্বাচনের মন্ত্রিসভা বলেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংসদ সদস্যদের শপথের সমালোচনা করে বলেন, তারা সংবিধান মেনে শপথ নেননি। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দলীয় নেতাকর্মী কিংবা আত্মীয়দের দেখা করতে দেওয়া হচ্ছে না। সংবিধান এর মধ্যে যা বলা হয়েছে তাতে সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। এটা সম্পূর্ণরূপে সংবিধান বিরোধী, কারণ এই সংসদের মেয়াদ হচ্ছে 28শে জানুয়ারি পর্যন্ত, তার আগে এটা করতে পারেন না। তো ওদের রচিত সংবিধান, সেইখানে যে বিধানাবলী আছে তারা সেটা নিজেরাই ভঙ্গ করছে। কি ভোট ডাকাতির নির্বাচনের মন্ত্রিসভা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। ধন্যবাদ। নতুন কাঠামো অনুযায়ী বেতন ভাতার দাবিতে রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে 3টি কারখানার শ্রমিকরা। সে সময় ভাঙচুর চালিয়ে যানবাহনে আগুন দেয় তারা। আরও জানাচ্ছেন এনামুল কবির রূপম। রাজধানীতে শ্রমিকদের বিক্ষোভের সময় এভাবেই পুড়েছে যাত্রীবাহী বাস। কারখানা মালিকদের অভিযোগ, নতুন স্কেল অনুযায়ী শ্রমিকদের বেতন ভাতা নেওয়ার আহ্বান জানানোর পরেও হাজিরা খাতায় সই করেই রাস্তায় নেমে আসে শ্রমিকরা। শ্রমিকদের অবরোধে উত্তরা জসিমউদ্দিন রোড থেকে রেডিসন হোটেল পর্যন্ত 3 কিলোমিটার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুপাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে। এসব যানবাহনে ভাঙচুর চালায় শ্রমিকরা। এক পর্যায়ে কড়া পুলিশ পাহারায় মালিক, শ্রমিক এবং বিজেএমইএ কর্মকর্তাদের নিয়ে সমঝোতার চেষ্টা চলে। সমঝোতা চেষ্টা ব্যর্থ হওয়ার পর ধাওয়া করে বিক্ষোভরত শ্রমিকদের তাড়িয়ে দেয় পুলিশ।
বাস জ্বালিয়ে দেওয়ার পর শ্রমিকদের বাধার মুখে ফিরে যায় আগুন নেভাতে আসা ফায়ার ফাইটাররা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। আশুলিয়ায় ধর্ষণের শিকার এক নারী পোশাক শ্রমিক থানায় লিখিত অভিযোগ দেওয়ার একদিন পরেই তার রহস্যজনক মৃত্যু হয়েছে। গণকবাড়ি এলাকায় মোহনা পরিবহনের বাস থেকে আরেক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভার থেকে জাকির হাসানের তথ্য এবং ভিডিওচিত্র নিয়ে মুশাহিদ রনির রিপোর্ট। ধর্ষণের শিকার ওই নারীর গ্রামের বাড়ি পাবনার সাথিয়ায়। সে স্থানীয় একটি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করত। 5 জানুয়ারি কারখানা ছুটির পর সন্ধ্যায় তার দুঃসম্পর্কের চাচার সাথে বাসায় ফিরছিল। পথে অজ্ঞাত পরিচয়ে 2 ব্যক্তি ওই নারীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। রহিম এবং রহিমের ভাই ক্লাসের বন্ধুরা এইরকম যোগ বেঁধে পরে নিয়ে যায়। এই দিক সঙ্গে ঘুরা রাত 10টার দিকে আমার ফোন দেয় যে আপনার মেয়াল যদি পান, পাইতে চান তাহলে 50,000 টাকা দেওয়া লাগবে আমার এই নাম্বারে। ক্যান্টিনের মালিক ক্লাসের বন্ধু 4 জন লেগে আমার মেয়েটার সাথে দর্শন করে যা যা করছে সব বলছে। আমার তো সব গেছে, আমার সম্মান, আমার ইজ্জত সব নষ্ট করে দিচ্ছে। ও যদি আমাকে না ডাকি নিয়ে যেত তাহলে লেটে হইতো। তো আমি কালকে ও ফ্যাক্টরিতে গেছি, 2 বার ওর সাথে দেখা করার জন্য। আমার সাথে দেখা করে নেই। ও লাইন ছিল করে বলে তুই যদি এই ফ্লোরে আসিস তোর সমস্যা হবে। ধর্ষিত হয় মর্মে আমরা একটা অভিযোগ পাই। পরবর্তীতে আজকে সকালে মেয়েটা মারা যায়। তারে নারী ও শিশু হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা দেখা যায় সে ব্রড ইন ডেড। যথাযথভাবে আমরা করতেছি, তদন্ত করছি। দোষীরা অবশ্যই গ্রেফতার হবে এবং বিচারের আওতায় আসবে। এদিকে গণকবাড়ি এলাকায় মোহনা পরিবহনের এক বাস থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার উত্তর শাহপাড়া গ্রামে। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পুলিশ। ধারণা করা হচ্ছে ওই নারীকেও ধর্ষণ করা হয়েছে। পুলিশ জানায় লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মুশাহিদ রনি, চ্যানেল আই। এবারে ইউসিবি বিপিএল 2019 প্রসঙ্গ। ইউসিবি বিপিএল সিজন 6-এ সোমবার কোনো ম্যাচ না থাকলেও অনুশীলনে ব্যস্ত ছিল প্রায় সবগুলো ফ্র্যাঞ্চাইজি দল। মিরপুরের একাডেমি মাঠে প্র্যাকটিস করেছে দলগুলো। জানিয়েছে প্রত্যেক ম্যাচকে সমান গুরুত্ব দিয়ে টুর্নামেন্টে এগিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। রিপোর্ট করেছেন তামান্না তানজিনা। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সিজন 6-এর জন্য নিজেদের ততটা গুছিয়ে নেওয়ার সময় হয়ে ওঠেনি অংশ নেওয়া 7 টিমের। 2 দিন টানা ম্যাচের পর সোমবার ছিল বিরতি। আগের দিন ম্যাচ থাকায় খুলনা আর রংপুর ছাড়া এদিন বাকি 5 দলই ছিল মিরপুরের একাডেমির প্র্যাকটিস গ্রাউন্ডে। ব্যাটিং, ফিল্ডিং, বোলিং আর কিপিং সবটাতেই সময় দিয়েছে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস। 2016-র ফাইনালিস্ট রাজশাহী জানিয়েছে 9 জানুয়ারি খুলনা টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় তারা। আমার যেটা মনে হয়েছে যে আমরা হয়তো ওই দিন আমাদের প্ল্যান ওয়াইজ আমরা এক্সিকিউট করতে পারি না হয়তো বোলিংটা। সো ম্যাচ যেহেতু শেষ হয়ে গেছে, ওইটা ফার্স্ট ম্যাচ শেষ, তো সামনে আরেকটা ম্যাচ আছে আমাদের। সো ওইটা নিয়ে আমরা ফোকাস করতেছি। তো ইনশাল্লাহ যে ভুলগুলো আমরা করছি ফার্স্ট ম্যাচে সেইগুলো শুধরে হয়তো বেস্টটা খেলা ট্রাই করব। প্র্যাকটিস করেছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস এবং সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসও। 2 দলই প্রথম ম্যাচ জিতেছে। ঢাকার পরের ম্যাচ মঙ্গলবার খুলনার বিপক্ষে, আর বুধবার চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ সিলেট সিক্সার্স। উইকেট যেরকমই ছিল ভালোই ছিল উইকেট। সো এখানে হচ্ছে টসটা ফ্যাক্টর। টস যে করবে, মানে প্রথমে যে বোলিং করছি আমরা যে বোলিংটা করছি প্রথমে উইকেটটা ওরা বুঝে উঠতে পারে নাই। উইকেটে টার্ন করতে যে সুইং করতেছিল, তাও আবার স্পিনে ভালো নাইম ভালো বল করতেছিল। তো ওভারঅল উইকেট ভালো ছিল। আমরা এফোর্ট দিছি, বোলিংটা ভালো করছি বিদায় আমরা খুলনা নিয়ে কম্বিনেশনটা একটা টিম ম্যানেজমেন্টের উপর। তো আমরা যেটা করি প্লেয়াররা চেষ্টা করি যে ভালো খেলার জন্য। হ্যাঁ, তো ফার্স্ট ম্যাচটা গেছে, তো আমাদের ওপেনিং পার্টনারশিপটা খুব ভালো ছিল। স্টার্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিজন স্টার্ট করার জন্য। তো স্টার্টটা খুব ভালো হয়েছে, ফলে আমরা আরও কম্বিনেশনটা আরও ভালো পাবো। মঙ্গলবার দুপুর 12:30টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। বিকেল 5:20 দিনের অন্য ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা।
পশ্চিম আফ্রিকার দেশ গেবনে সামরিক অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ হয়ে গেছে। স্থানীয় সময় সোমবার সকালে 5 জন সেনা সদস্য গেবনের রাষ্ট্রীয় রেডিও স্টেশন দখলে নেয় এবং বিশেষ ঘোষণায় দেশটির শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে। তারা গেবনের তরুণদের নিজেদের ভবিষ্যৎ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানায় এবং সেনাবাহিনীকে যোগাযোগ ব্যবস্থা দখলে নিতে বলে। কিন্তু এই ঘোষণার কিছু পরই ওই 5 সেনা সদস্যকে গ্রেফতার করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন গেবন সরকার। গেবনের প্রেসিডেন্ট আলী বঙ্গো 2 মাস ধরে চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। আলী বঙ্গোর পরিবার 50 বছর ধরে গেবনের ক্ষমতায় আছে। নিটলটা বিশেষ সংবাদ। এখন থেকে বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে গেল বছর মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র কমলা রকেট। কমলা রকেটের নতুন এই যাত্রা বিশ্বে বাংলা চলচ্চিত্র এবং বাঙালি সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানালেন ইমপ্রেস টেলিফিল্ম এবং কমলা রকেটের সঙ্গে সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন লালা নসীন। ঢাকা ক্লাবের মেম্বার আমি 5 বছর প্রায় 14 কোটির মতো দর্শকের কাছে পৌঁছাতে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন স্ক্রিনিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে যাত্রা শুরু করলো ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র কমলা রকেট। আমি বিসিএস প্রিলিতে টিকেছি। সম্প্রতি বাংলাদেশ থেকে নেটফ্লিক্সে জায়গা করে নেয়া মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় পিঁপড়াবিদ্যার সহ প্রযোজক ছিল ইমপ্রেস টেলিফিল্ম। একক প্রযোজক হিসেবে কমলা রকেটই নেটফ্লিক্সে স্থান পাওয়া ইমপ্রেসের প্রথম চলচ্চিত্র। নেটফ্লিক্সে দেওয়ার পরও কিন্তু ওদের একটা সিলেকশন প্রসেস আছে। সেই সিলেকশন প্রসেসে যাওয়ার পরে যদি ওরা ছবিটাকে মনে করে যেটা আসলে কোয়ালিফাইড, তখনই তাকে কেবলমাত্র তারা দেয়। তো সেই ক্ষেত্রে আমরা ইমপ্রেস যে খুবই মানসম্মত ছবি তৈরি করি, সুস্থ ধারার ছবি তৈরি করি এবং ইমপ্রেসের ছবি যা আসলে গ্লোবালি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হচ্ছে, কমলা রকেট নেটফ্লিক্সে যাওয়ার মধ্য দিয়ে এটাই হচ্ছে আমার প্রমাণ। গত বছর বাংলাদেশে মুক্তি পাওয়ার পর বেশ কিছু চলচ্চিত্র উৎসবে পুরস্কার অর্জন করেছে কমলা রকেট। নিজের পরিচালনায় প্রথম চলচ্চিত্রের এমন সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা। হচ্ছে প্রথমে শ্রীলঙ্কাতে একটা অ্যাওয়ার্ড পাইছে এটা, এরপরে গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে অনেক লোক দেখছেন, তারপরে চেন্নাইতে দেখছে, তারপরে মুম্বাইতে দেখছে। কিন্তু নেটফ্লিক্সে হওয়ার ফলে যে জিনিসটা হলো যে সারা পৃথিবীর মানুষই এর মধ্যে চলে আসলো, তারা ছবিটা থাকবে যখন খুশি দেখতে পারবে। চলতি মাসের 10 তারিখ থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে প্রতিযোগিতায় অংশ নেবে কমলা রকেট। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। প্লাস্টিক শিল্পের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে দিনাজপুরের ঐতিহ্যবাহী বাঁশ শিল্প হারিয়ে যাচ্ছে। চরম দুর্দিন যাচ্ছে বংশ পরম্পরায় এই শিল্পকর্মে জড়িত পরিবারগুলোর। বাধ্য হয়ে অনেকে এই পেশা ছেড়ে দিচ্ছেন। দিনাজপুর থেকে শাহ আলম শাহের রিপোর্ট। দিনাজপুরের কল জনগোষ্ঠীর প্রায় 5000 পরিবার বাঁশ দিয়ে চাটাই, কুলা, ডালা, চারাঙ্গি, ঢালন, মাছ রাখা খালই, পলো, ঝুড়ি, মোড়া, ঝাঁকা, মুরগির খাঁচা, চালন সহ বিভিন্ন জিনিস তৈরি করত। গৃহিণীরাও গৃহস্থালির কাজের পাশাপাশি বাঁশের পণ্য তৈরি করে বাড়তি আয় করেন। আমাদের বাঁশ বেতে কুটির শিল্প কাজ, এই ব্যবসা করে আমাদের কোনো মতন দিন চলে, আর্থিক অবস্থানে চলি আর কি, মানে লাভবান হয় না আর কি। তাও এই কাজ ধরে থাকার জন্য আসি আমরা, যেহেতু বাপ দাদারা করে যাচ্ছে সুবিধা করছি আমরা। আমাদের বেচা বিক্রি নাই, মনে করো যে বাঁশ পাওয়া যায় না, এটাই আমাদের সমস্যা। আমাদের কুটির শিল্পের কাজের মধ্যে একটু আমাদের দাম খুব কম চলতেছে, বাঁশের দাম বেশি, মজুরির দাম কম, এই নিয়ে আমরা যা হোক চিরদিন এইভাবে আমরা চলতেছি। জেলার চাহিদা মিটিয়ে বাঁশের তৈরি এসব পণ্য জেলার বাইরেও যেত। বাঁশের দাম বাজারে তুলনামূলকভাবে আগের থেকে অনেক দাম প্রচুর, বিধায় বাঁশের জিনিস মানুষ অনেকে ব্যবহার কম করতেছে। এখন প্লাস্টিকের জিনিস সচরাচর সস্তা এবং কম দামে পাওয়া যাচ্ছে, এবং সেই তুলনায় এখন গ্রামগঞ্জের মানুষ বেশিরভাগই প্লাস্টিকের জিনিস ব্যবহার করার প্রতি বেশি আগ্রহ হয়ে গেছে। উপকরণের মূল্য বৃদ্ধি, পুঁজির অভাব, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, প্লাস্টিক সামগ্রীর সহজলভ্যতা এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় এই শিল্প হারিয়ে যাচ্ছে। কালের আবর্তে হারিয়ে যাচ্ছে দিনাজপুরের ঐতিহ্য এই বাঁশ শিল্প। এই বাঁশ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষক করার পাশাপাশি বাঁশ শিল্প বাজারজাতকরণের নিশ্চয়তার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। আনোয়ার সিমেন্ট শীট কৃষি সংবাদ। এবার
পাবনায় সরিষা ক্ষেতে মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহ কর্মসূচি জনপ্রিয় হয়ে উঠেছে। চলন বিলে এই পদ্ধতি অনুসরণ করে দ্বিমুখী উপকার পাচ্ছেন কৃষকরা। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তারের রিপোর্ট। গত বছর পাবনায় ৬৫ টন মধু সংগ্রহের লক্ষ্য থাকলেও সংগ্রহ হয়েছিল ৭২ টন। এবছর ৫৮ টন মধু সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডিসেম্বর মাসেই মধু সংগ্রহ হয়েছে ৫১ টন। সে হিসেবে এবছরও মধু সংগ্রহের লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার আশা করছেন মধু সংগ্রহকারীরা। সরিষার ফুলতে ১.৫ থেকে ২ মাস পর্যন্ত কালেকশন দেওয়া যায়। মধু ভালো হচ্ছে, প্রতি ফ্রেমে ১/২ কেজি মতো করে মধু হচ্ছে। সরিষা ক্ষেতে মধু চাষ করে দ্বিমুখী সুবিধা পাচ্ছেন এই অঞ্চলের কৃষক। মৌচাকের মধু অনেক টাকার আমার এখান থেকে বিক্রি হয় এবং এতে আমরা এই মধু চাষ করে স্বাবলম্বী হব। ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি করা হয়। মধুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলন বিলের চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলায় একটি প্রকল্প গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রায় ২৯,০০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আমরা যদি বেশি বেশি করে ভবিষ্যতে আরো মধুবাগ স্থাপন করতে পারি, তাহলে আমাদের এখানে মধু উৎপাদন হয়, যেমন কৃষকরা বাড়তি ইনকাম পাবে, শস্যের উৎপাদনও মৌমাছি ঘোরাফেরার কারণে পট ফর্মেশন এবং শস্যের উৎপাদন। মধু চাষ কর্মসূচি আরো বিস্তৃত করতে বাঘলবাড়ি গ্রামে মাঠ দিবসের আয়োজন করা হয়। সেখানে এলাকার শতাধিক কৃষক অংশ নেয়। পাবনা জেলার সব জায়গায় ছড়িয়ে দেওয়া হবে এমনটি প্রত্যাশা করেন কৃষি সংশ্লিষ্টরা। পাবনার চাটমোহর উপজেলার বাঘলবাড়ি থেকে আক্তারুজ্জামান আক্তার, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতির সংবাদ। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলতে পরিকল্পিত বনায়ন বাড়ানোর পাশাপাশি শহরাঞ্চলের দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু সম্মেলনের কর্মপরিকল্পনা অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলে মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। জাহিদুজ্জামানের রিপোর্ট। পোল্যান্ডে অনুষ্ঠিত এবারের জলবায়ু সম্মেলনে গ্লোবাল ওয়ার্মিংয়ে উদ্বিগ্ন বিশ্ব নেতারা তাপমাত্রা বাড়ার হার ২ ডিগ্রি থেকে কমিয়ে ১.৫ ডিগ্রির মধ্যে রাখার কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পরিকল্পিতভাবে দেশি বৃক্ষরোপণের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফাঁকা স্থান এবং বৃক্ষরাজি বেশি থাকায় রাজধানীর অন্য এলাকার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তাপমাত্রা কম থাকে। ক্যাম্পাসে প্রচুর পরিমাণ গাছপালা আছে, কিন্তু মতিঝিল এলাকায় গাছপালা খুবই কম। সেজন্য দেখা যাচ্ছে এখানকার তাপমাত্রা ২ ডিগ্রি ৩ ডিগ্রি কম মতিঝিলের তুলনায়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি সারা দেশে যদি আমরা গাছপালা লাগিয়ে দিই, তাহলে সে তাপমাত্রাও কমবে, বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে, জলবায়ু আস্তে আস্তে শীতল হয়ে যাবে। ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহরে যেখানে শিল্প কারখানা বেশি, সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট। তাই শহরগুলোতে পরিকল্পিতভাবে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে বায়ু দূষণ নিয়ন্ত্রণের তাগিদ এই বিশেষজ্ঞের। যে সমস্ত শহরগুলো তো অতিকায় বড় এবং ডেন্সিটি পপুলেশন বেশি, পপুলেশন ডেন্সিটির সাথে সাথে বিল্ডিং ডেন্সিটি কিন্তু বেড়ে যায়, ইন্ডাস্ট্রি ডেন্সিটি বেড়ে যায়। এইগুলির ডেন্সিটি বাড়লে কিন্তু এই যে আপনার এয়ার পলিউশনটা হয়ে যাবে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিগুলি মানে গাড়ি ঘোড়া এগুলো এখানে বেশি এমিশন হচ্ছে এইগুলো। এই জন্য আমাদের যেটা করতে হবে, এয়ারটা ক্লিন রাখতে হবে। শহরটাকে যদি আপনি ক্লিন রাখতে পারেন, এয়ার পলিউশনটা কম রাখতে পারেন, তাহলে কিন্তু টেম্পারেচারটা কম অনুভূতি হবে। আগামী দিনে বাংলাদেশকে বাসযোগ্য রাখতে হলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলার মহাপরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নে কাজ করার আহ্বান বিশেষজ্ঞদের। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এবারে বাপুলের লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদে যাচ্ছি। দুদিনের চাঙ্গা ভাবের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। আগের দিনের চেয়ে ডিএসসিএক্স সূচক ৩১ পয়েন্ট কমে ৫,৬৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। হাত বদল হয়েছে ৩৪৫টি কোম্পানির ৯৬৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ারের মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৬১ কোটি ২৩ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত থেকেছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম। শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছে ৭০ দশকের ব্রিটিশ ব্যান্ড কুইনকে নিয়ে নির্মিত ছবি বোহেমিয়ান র্যাপসোডি। ৭৬তম আসরের সেরা চলচ্চিত্র নির্মাতা আলফান্সো কুরন, শ্রেষ্ঠ অভিনেত্রী গ্লেন ক্লোজ আর অভিনেতা রামি মালিক।
বিস্তারিত ইলিয়াস কামালের রিপোর্টে। বিশ্ব চলচ্চিত্রের জনপ্রিয় পুরস্কারগুলোর একটি গোল্ডেন গ্লোবের ৭৬তম আসর বসেছিল ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলে। সান্ড্রা ওহ এবং অ্যান্ড্রি স্যামবার্গের উপস্থাপনায় বসে তারকাদের জমজমাট মিলন মেলা। ৭০ দশকের জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কুইন নিয়ে নির্মিত ছবি মাত্র 2টি শাখায় মনোনয়ন পেয়েছিল। সেরা চলচ্চিত্র ও শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে 2টি পুরস্কারই জিতে নিয়েছে ব্রিটিশ মার্কিন যৌথ চলচ্চিত্রটি। শ্রেষ্ঠ অভিনেতা রামি সাঈদ মালেক। দ্য ওয়াইফ সিনেমায় জোয়ান ক্যালসম্যান চরিত্রে অভিনয় করে ড্রামা শাখার সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন গ্লেন ক্লোজ। মার্ভেল সিরিজের চরিত্র নিয়ে অ্যানিমেশন সিনেমা স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডার ভার্স হয়েছে সেরা অ্যানিমেশন চলচ্চিত্র। 1970 দশকের মেক্সিকান শহর কলোনিয়া রোমার প্রেক্ষাপট নিয়ে নির্মাণ করা রোমার জন্য আলফানসো কুরন শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছেন। সেরা বিদেশি ভাষার ছবিও হয়েছে কুরনের রোমা। দ্য ফেভারিট চলচ্চিত্রের কুইন অ্যানি চরিত্রে অভিনয় করে মিউজিক্যাল ও কমেডি শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন অলিভিয়া কোলম্যান। একই ক্যাটাগরিতে সেরা অভিনেতা ক্রিশ্চিয়ান বেল। ইলিয়াস কমল, চ্যানেল আই। নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলি ইউনিয়নের চরবাগ্গা গ্রামে গৃহবধূ গণধর্ষণ মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি নোয়াখালীর ইন্সপেক্টর জাকির হোসেনকে রোববার রাতে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 7 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।